এই বাড়িতে থাকে এমন এক আত্মা যে মা হতে চায়। বলতে গেলে একটা নতুন বাড়ি, নতুন শুরু, নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে আসে। কিন্তু কি হবে যখন সেই বাড়ির দেয়ালে লুকিয়ে থাকে অতীতের চিৎকার, আর প্রতিটি ঘরে লুকিয়ে থাকে এক অদেখা রহস্য? এমনই একটি বাড়িতে এক পরিবার এসেছিল সুখের জীবন খুঁজে, কিন্তু এই বাড়িতে কারোর অতীতের ক্ষত এখনো তাজা ছিল, যার গল্প এই বাড়িতে অসম্পূর্ণ থেকে গিয়েছিল। এবার সে ফিরে এসেছে সেই গল্প শেষ করতে। কিন্তু এই পরিবার কি সেই শয়তানের হাত থেকে বাঁচতে পারবে, নাকি তাদের গল্প এখানেই শেষ হয়ে যাবে? কারণ অনেক সময় যা দেখা যায় না সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। সাল 1972, মাদ্রিদ শহরের একটি বিল্ডিং এর ভেতরে জ্বলতে থাকা লাইট হঠাৎ বন্ধ হয়ে গেল। তার ঠিক ওপরের ফ্ল্যাটে কাচের গুটি খেলছিল দুই ভাই, সেবাস আর জুলিয়ান। তাদের একটা গুটি নিচে গিয়ে পড়লো। জুলিয়ান লাইট জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু লাইট জ্বলেনি। সেবাস তাকে ফিরে যেতে বলল, কারণ তাদের মা বলেছিল এই ভুতুরে দরজা থেকে দূরে থাকতে। কিন্তু তবুও ভয়ে কাঁপছিলেও জুলিয়ান সেই গুটির দিকে এগোতে লাগলো। গুটিটা গড়িয়ে সেই দরজার ভেতরে চলে গেল এবং দরজাটাও নিজের থেকেই খুলে গেল। জুলিয়ান ভেতরে ঢুকতেই দেখলো শেষ ঘরের দরজার কাছে তার গুটি পড়ে আছে। সে আবার গুটির দিকে এগোলো, আর সেবাস বাইরে দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ গুটিটা আবার সেই ঘরের ভেতরে গড়িয়ে গেল। জুলিয়ান দরজা খুলতেই দেখলো একজন বুড়ি মহিলা একটা চেয়ারে বসে আছে। জুলিয়ান গুটিটা তুলতে এগোতেই বুড়ি মহিলার শরীর চেয়ারের ওপর থেকে নিচে পড়ে গেল, কারণ সে তো অনেক আগেই মারা গিয়েছিল। দুজন শিশু ভয়ে দৌড়ে বেরিয়ে গেল। এখান থেকে গল্প 4 বছর এগিয়ে যায়, যেখানে ওলুম পরিবার সেই বিল্ডিং এ এসে থাকতে শুরু করেছে। পরিবারে আছেন দাদু, বাবা মানুল, মা ক্যান্ডেলা, মেয়ে আম্পারো পেপে এবং সবচেয়ে ছোট ছেলে রাফায়েল। তবে মানুল ক্যান্ডেলার স্বামী নয়, তিনি তার ভাসুর। কিন্তু কোনো কারণে তারা স্বামী স্ত্রীর মতনই একসঙ্গে থাকেন। সেখানে স্টেবল নামে একটা ব্রোকার এসে তাদের স্বাগত জানালো এবং বাড়ি দেখানোর জন্য ভেতরে নিয়ে গেল। কিন্তু ফ্ল্যাটের দরজা খুলতে গিয়েই তার হাত কাঁপছিল। তবুও সে দরজা খুললো আর মানুল আর ক্যান্ডেলাকে ভেতরে নিয়ে গিয়ে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে লাগলো। সে জানালো যে 4 বছর আগে এখানে আগের মালিকের মৃত্যু হয়েছিল এবং তখন থেকেই এই বাড়িটি বন্ধই পড়েছিল। সব দেখে সে তাদের হাতে বাড়ির চাবি তুলে দিয়ে চলে গেল। এদিকে মালপত্র ভেতরে আনতে আনতে পেপে আম্পারোর হাতে একটা চিঠি দিল, যা আম্পারোর বয়ফ্রেন্ড ম্যাথিউ তাকে দিতে বলেছিল। ঠিক তখনই আম্পারোর চোখ পড়ে তার দাদুর দিকে, যিনি এই বাড়ির ভেতরে এমন কিছু দেখছিলেন যা বাকিরা কেউই দেখতে পাচ্ছিলেন না। এরপর সবাই নতুন বাড়িতে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল এবং যার যার ঘর বেছে নিল। কিন্তু পেপে যখন নিজের ঘরে ঢুকলো, সে জানলার ওপারে এক মেয়েকে দেখতে পেল এবং এটাই সেই মেয়ে যার ছবি এই বাড়িতে ঝোলানো আছে। অন্যদিকে আম্পারোর রুমের আলমারিতে আগে থেকেই অনেক কাপড় ছিল। সে সব কাপড় বের করে ফেলে দিল, কিন্তু পরে যখন সেগুলো বাইরে ফেলতে গেল তখন একটি সবুজ রঙের ড্রেস তার খুব ভালো লাগলো, তাই আম্পারো সেটি নিজের কাছে রেখে দিল। সেদিন রাতে যখন আম্পারো ছোট ভাইকে গোসল করিয়ে তার চুলে চিরুনি করছিল, হঠাৎ সেই চিরুনিটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর পাশে বসে থাকা তার দাদুও সেখানে ছিলেন না। আম্পারো খুঁজতে গিয়ে দেখলো তার দাদু বাথরুমে বসে আছেন, কিন্তু সে বাথরুমে ঢুকতেই রাফায়েলের রুমের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। আম্পারো অনেকবার ডাকলো এবং রাফায়েলকে দরজা খুলতে বলল, কিন্তু রাফায়েল দরজা খুলল না। তখন আম্পারো তার ঘর থেকে কিছু শব্দ শুনল এবং দরজার নিচ দিয়ে ভেতরে উকি মারলো। সেখানে ভয় পেয়ে রাফায়েল মেঝেতে বসেছিল, কিন্তু আম্পারো ভেতরে কারোর ভয়ানক পা দেখতে পেয়ে সে তাড়াতাড়ি তার মা বাবাকে ডাকলো। তার বাবা দরজা ভেঙে ফেলতেই দেখলো রাফায়েল জানলার কিনারে পা ঝুলিয়ে বসে আছে। তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিল। কিন্তু মানুলের মনে হচ্ছিল এই আম্পারোই দরজা বন্ধ করেছিল, তাই আম্পারোকে বেশ বকা খেতে হলো। পরের সকালে মানুলা ক্যান্ডেলা নিজ নিজ কাজে চলে গেল। মানুলকে এখানে একটি ফার্নিচারের দোকানে সেলসম্যানের কাজ দেওয়া হয়েছে, আর ক্যান্ডেলা কাপড়ের শোরুমে কাজ করে। এদিকে বাসায় আম্পারো পেপেকে বলল, তুমি এখন বড় হয়েছো, তোমাকেও এখন কিছু কাজ করতে হবে। কিন্তু আম্পারো যেতেই সামনের জানলায় যে মেয়েটিকে দেখা যায়, সে পেপেকে একটি নোট পাঠালো, আমার নাম ক্লারা এবং আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। পেপে, যে আগেই বাড়িতে থাকতে চাইছিল না, এখন এখানে থাকার একটা কারণ পেয়ে গেল। অন্যদিকে আম্পারো সবসময় থেকেই একজন এয়ার হোস্টেস হতে চাইতো। এখন সে শহরে এসেছে, তাই আলমারি থেকে পাওয়া সবুজ ড্রেসটি নিজের মতো করে ঠিকঠাক করলো। তারপর টেলিফোন ডিরেক্টরি দেখে এন্ট্রি করে একটা ডায়েরিতে লিখছিল। সেই সময় সেই ডায়েরিতে কোনো সুজেনা নামের একজনের নম্বর পেল। আম্পারো ভাবছিল এই নম্বর কার হতে পারে। ঠিক তখনই সে তার ভাইয়ের কথা বলার শব্দ শুনলো, যেন সে কারোর সাথে কথা বলছে। কিন্তু আম্পারো গিয়ে দেখলো সেখানে কেউ নেই। এদিকে দাদুও এই বাড়িতে কোনো খারাপ শক্তির উপস্থিতি অনুভব করছিলেন, কিন্তু মানসিকভাবে দাদু একটু অসুস্থ, তাই তার কথা কেউ সিরিয়াস ভাবে নেয়নি। কিন্তু আজ ওই অশুভ শক্তির ভয়ে দাদু বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং আম্পারো তাকে খুঁজতে খুঁজতে বাইরে বেরোলো। সেখানে দাদু আম্পারোকে বললেন, আমাদের এখান থেকে চলে যেতে হবে, না হলে সে সবকিছু শেষ করে দেবে। আম্পারো জিজ্ঞাসা করলো, সে কে? দাদু কোনো কথা না বলে বাড়ির দিকেই ইশারা করলেন। এদিকে ঘরের ভেতর ছবি আঁকছিল রাফায়েল। তার সামনে হঠাৎ গড়িয়ে এলো একটি কোঞ্চা, আর তুমি মনে করলে দেখবে এই একই কোঞ্চা পেতে জুলিয়ান সেই ভুতুড়ে দরজা পেরিয়েছিল। রাফায়েল কোঞ্চাটি তুলতেই হঠাৎ তাদের বাড়ির টিভি নিজে নিজে অন হয়ে গেল এবং তাতে একটি কার্টুন শো চলছিল। রাফায়েল টিভির সামনে বসে তা দেখতে লাগলো। কিছুক্ষণ পর টিভিতে একটি বুড়ি মহিলার পাপেট দেখা গেল এবং সে পাপেট কথা বলা শুরু করলো রাফায়েলের সঙ্গে। কিন্তু যখন সে বলল, এখন থেকে তোমাকে চিরদিন আমার সাথেই থাকতে হবে, রাফায়েল ভয় পেয়ে টিভি বন্ধ করে দিল। টিভি বন্ধ হলেও বন্ধ স্ক্রিনে সে দেখতে পেল তার পিছনের চেয়ারে একটা বুড়ি মহিলা বসে আছে।
বাস্তবে কিন্তু চেয়ারটিতে কেউই ছিল না। এর আগে সে কিছু বুঝে ওঠার আগেই ওই বুড়ি মহিলা তাকে সঙ্গে করে নিয়ে গেল। এদিকে আম্পারও দাদুকে নিয়ে যখন বাড়িতে ফিরলো, সে রাফায়েলকে কোথাও পেল না। তাই সে তাড়াতাড়ি তার বাবা মাকে জানালো এবং তারা পুলিশ ডাকলো। পুলিশ পুরো বিল্ডিং তল্লাশি করলো, এমনকি আশেপাশের লোকজনকেও জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ কিছুই জানতো না। পুলিশ বলল, কিছু খোঁজ পেলে আমরা জানাবো, এবং চলে গেল। তারপরও পুরো পরিবার আম্পারোকে দাদুর কাছে রেখে রাফায়েলকে খুঁজতে বেরিয়ে পড়লো। ঠিক তখনই আম্পারো হঠাৎ ফোনের রিং শুনলো। ফোনের তার কাটা ছিল, তারপরও ফোনটা যেন কিভাবে বাজছিল। আম্পারো ফোন তুলতেই ওপাশে রাফায়েলের কণ্ঠ, কিন্তু পরের মুহূর্তেই সে রাফায়েলের চিৎকার শুনলো, আর সেই শব্দ আসছিল ওদের বাড়ির সামনের সেই পুরনো দরজা থেকে। ঠিক তখনই আম্পারোর পরিবারও বাড়িতে ফিরে এলো, কিন্তু সেই বাড়ির দরজা বন্ধ, কারণ বহু বছর ধরে সেই ঘরে কেউ থাকে না। তাই মনোলকে জোর করে দরজা ভাঙতে হলো এবং সবাই মিলে রাফায়েলকে খুঁজতে ঢুকলো। ভেতরে তারা কিছু পায়ের ছাপ পেল, কিন্তু সেই ছাপের সামনে শুধু একটি দেয়াল ছাড়া আর কিছুই ছিল না। এদিকে আম্পারো একটি ঘর থেকে তার ভাইয়ের ডাক শুনলো এবং সে একাই সেই ঘরে ঢুকে গেল। সেখানে জানালার পর্দার আড়ালে একটি ছোট্ট বাচ্চার ছায়া দেখা গেল, কিন্তু চোখের পলকেই সেই ছায়া বড় হয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে আম্পারো পর্দা সরাতেই সামনে দাঁড়িয়ে সেই বুড়ি মহিলা যে রাফায়েলকে নিয়ে গিয়েছিল। বুড়ি তার হাত ধরে ফেললো এবং আম্পারো ভয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু তার পরিবার ঘরে ঢুকতেই ঘরে কেউই ছিল না। তবে ভয়ে আম্পারোর অবস্থা ছিল খুবই খারাপ, তাই সবাই তাকে বাড়িতে নিয়ে গেল। পরের সকাল ক্যান্ডেলা মনোলকে বলল, আমরা কাজে যাব কিভাবে, আমাদের ছেলে তো হারিয়ে গেছে। মনোল বলল, একদিন আগেই আমরা কাজ পেয়েছি, আজই ছুটি নিলে চাকরিই থাকবে না, লোন শোধের জন্য টাকাও লাগবে, তাই কাজ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কাজের সময়ে লোলা নামের একজন পঙ্গু মেয়ে ক্যান্ডেলাকে দেখে শীষ দিতে লাগলো। লোলার মাও ক্যান্ডেলাকে দেখে বুঝে গেলেন যে এই পরিবারে কোনো শয়তানি শক্তির প্রভাব আছে। তাই ক্যান্ডেলাকে একটি ট্যারো কার্ড হাতে দিয়ে সেই নারী বললেন যে তার সন্তানের জন্য এটি নিজের কাছে রাখতে হবে, কারণ এটি তাকে সাহায্য করবে। এদিকে বাড়ির বাইরে এসে আম্পারো সেই ডায়েরি থেকে পাওয়া সুজানার নাম্বারে ফোন করে জানতে চাইলেন তিনি কি এই বাড়ির আগের মালিককে চেনেন, কিন্তু বাড়ির নাম শুনতেই সুজানা ফোন কেটে দিলেন। একই সময়ে ঘরের ভেতর পেপেকে ক্লারা আবার একটি মেসেজ পাঠালো, তোমার ভাই ঠিক আছে। পেপে জিজ্ঞাসা করলো, তুমি তাকে কিভাবে চেনো? তখন ক্লারা বলল, সে জানে তার ভাই কোথায় আছে, তাই তাকে দ্রুত বেসমেন্টে গিয়ে দেখা করতে হবে। পেপে ক্লারাকে খুঁজতে খুঁজতে বেসমেন্টে চলে গেল, যেখানে ঘোর অন্ধকার ছিল। সেখানে কারোর উপস্থিতি সে টের পাচ্ছিল, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না, আর এতে সে বেশ ভয় পেয়ে গেল। এরপর যেটুকু আলো ছিল সেটাও হঠাৎ বন্ধ হয়ে গেল, আর পেপে লাইটার জ্বালিয়ে ক্লারাকে খুঁজতে লাগলো, কিন্তু ক্লারা তাকে ভয় দেখানো শুরু করলো। সে পেছন থেকে এসে পেপেকে জড়িয়ে ধরলো, কিন্তু আয়নায় তাকিয়ে পেপে দেখলো সে ক্লারা নয়, বরং সেই বুড়ি মহিলা। তিনি পেপের ওপর আক্রমণ করলেন, কিন্তু পেপে কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হলো। এদিকে আম্পারো বাড়িতে ফিরে হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করলো এবং বাথরুমে গিয়ে বমি করতে লাগলো। কাপড় সরালে দেখা গেল তার পেটে খুব বড় হাতের আঁচড়ের দাগ আছে। আম্পারো কিছু বোঝার আগেই সে সঙ্গীতের শব্দ শুনতে পেল। বাইরে এসে সাউন্ড সিস্টেম বন্ধ করলে রান্নাঘরের দরজায় লাগানো আয়নার ভেতর সে একই বুড়ি মহিলাকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখলো, কিন্তু দরজা খুলে ভেতরে যেতেই দেখলো সেখানে তার দাদাজি দাঁড়িয়ে আছেন। আর যখন সে রান্নাঘরে ঢুকলো, দাদাজি রাফায়েলের কণ্ঠে আম্পারোর সঙ্গে কথা বলতে শুরু করলেন, যা তাকে আরো আতঙ্কিত করে তুলল। আম্পারো ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই ফোন বেজে উঠলো। ফোন ধরতেই আবার সে সামনের বাড়ি থেকে রাফায়েলের চিৎকার শুনতে পেল। সেই বাড়ির দরজাও নিজের থেকেই খুলে গেল। আম্পারো দৌড়ে ভেতরে ঢুকে দেখলো একটি বিশাল ঘড়ির ভেতর রাফায়েলের হাত দেখা যাচ্ছে। সে কাজ ভেঙে দিলে অবশেষে রাফায়েলকে উদ্ধার করতে সক্ষম হলো। এরপর ডাক্তার এসে রাফায়েলকে পরীক্ষা করে জানালেন যে ভয়ের কিছু নেই, তবে রাফায়েলের প্রতি একটু বেশি যত্ন নিতে হবে। এই সময় রাফায়েল আম্পারোর পেটে হাত রেখে তার দিকে তাকিয়ে রইল, আর আম্পারো বুঝতে পারলো সে মা হতে চলেছে। রাতে ক্যান্ডিলা মনোলোকে জানালো যে তার এই বাড়ি ভালো লাগছে না এবং সে এখানে থাকতে চায় না, কিন্তু মনোলো তাকে বোঝালো যে তাদের উপর প্রচুর ঋণ আছে এবং সবকিছু বিক্রি করেই তারা এই বাড়ি কিনেছে, তাই এখানে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এদিকে আম্পারোহি সন্তানকে নিজের কাছে রাখতে পারছিল না এবং বাড়িতেও বিষয়টি বলতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নিল ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করবে। কিন্তু তখনই কেউ তার হাত থেকে সেই বিষ ছুঁড়ে ফেলে দিল, আর বাড়ির সব লাইট নিভে গেল। এদিকে মায়ের পাশে শুয়ে থাকা রাফায়েল একটি হাত দেখতে পেল, যেটি স্লেটের উপর কিছু লিখছিল। ছেলেকে ভয় পেতে দেখে ক্যান্ডিলা ছুটে গিয়ে দেখলো সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আর তাতেই সে খুব ভয় পেয়ে গেল। একই সময় পেপে ও রশি থেকে অনেকগুলো মেসেজ পেতে লাগলো, আর লাইট ঠিক করতে থাকা মনোলো সেই বুড়ি মহিলাকে দেখতে পেল, যা পুরো পরিবারকে আতঙ্কিত করে তুলল। রান্নাঘরে আম্পারোর উপর সেই বুড়ি মহিলা আক্রমণ করলো, কিন্তু ঠিক সময় তার বাবা এসে তাকে বাঁচিয়ে নিলেন। এরপরে রান্নাঘর থেকে তাকে বের করে আনার পর সেই শয়তান এবার পুরো পরিবারের সামনে প্রকাশ্যে এসে গেল। ভয়ে সবাই বাড়ি ছেড়ে একটি হোটেলে চলে গেল এবং পুরো রাত তারা একসঙ্গে একই ঘরে কাটালো। তবে সকালে ক্যান্ডিলা ও মনোলো ব্যাংকে গেল, যাতে তারা বাড়িটা বিক্রি করে অন্য কোথাও থাকতে পারে। কিন্তু ব্যাংক কর্মীরা জানালেন, আপনাদের সাথে যাই ঘটুক না কেন সেটা আমাদের বিষয় নয়, আপনারা ঋণ শোধ না করা পর্যন্ত এই বাড়ি বিক্রি করতে পারবেন না। এর সঙ্গে মনোলোকে চাকরি থেকেও বের করে দেওয়া হলো, কারণ সে একদিন আগে না জানিয়েই ছুটি নিয়েছিল। এমন সময় ক্যান্ডিলার মনে পড়লো লোলার মায়ের দেওয়া কার্ডের কথা,
তাই সে তৎক্ষণাৎ নিজের কর্মস্থলে গিয়ে লোলার মায়ের ড্রাই ক্লিন করা কাপড়গুলো খুঁজে বের করলো এবং নিজেই সেগুলো লোলার বডিতে পৌঁছে দিতে গেল। সেখানে পৌঁছে ক্যান্ডিলা লোলাকে জিজ্ঞেস করলো, সেদিন যখন আমরা প্রথম দেখা করি তখন তুমি আসলে কি দেখেছিলে? তখন লোলার মা জানালেন, লোলা এমন সবকিছু দেখতে পায় যা অন্য কেউ দেখতে পারে না, তাই লোলা খুব বিশেষ। তোমাদের ফ্ল্যাটে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাই পুরনো সেই রূহ আবার সেখানে ফিরে যেতে চায় না। আর লোলা তোমার ভেতরেও তাকে দেখতে পাচ্ছে। এখন সেই রূহ তোমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাই তোমরা এই ফ্ল্যাট বিক্রি করে চলে গেলেও সে পিছু ছাড়বে না, কারণ সে তোমাদের পরিবার থেকে কিছু চাইছে, অবশ্যই কোনো বিশেষ কিছু। এদিকে আম্পারোর মনে হলো যে শুধুমাত্র সুসানাই তাদের সাহায্য করতে পারে, তাই সে সুসানার বাড়িতে গেল। কথা বলার সময় সুসানা জানালো যে রাফায়েলকে গায়েব করার পর সে তাকে ফিরিয়ে দিয়েছিল, কারণ আম্পারো গর্ভবতী, তাই এখন সে রাফায়েলকে নয় বরং আম্পারোর শিশুটিকেই চায়। এরপর সুসানা আম্পারোকে সেই মেয়েটির ছবি দেখালো যার ছবি আম্পারোর বাড়িতেও লাগানো আছে। কিন্তু সুসানা বলল, ওটা আমি নই, ওটা আমার যমজ ভাই মিগেল। মিগেলই হলো সেই ব্যক্তি, সে মেয়েদের মতো পোশাক পরতো এবং নিজেকে ক্লারা বলে ডাকতো। তার মা হওয়ার খুবই শখ ছিল, কিন্তু একদিন তার বাবা তাকে বেসমেন্টে এক ছেলের সঙ্গে ধরে ফেলেন। তখন তিনি তাকে পিটিয়ে আধমরা করে দেন, তবু সে এসব বন্ধ করেনি, তাই তার বাবা তাকে ওই ফ্ল্যাটে আজীবনের জন্য বন্দী করে দেন। বাবার মৃত্যুর পর আমরা ফ্ল্যাটটিকে 2 ভাগে ভাগ করে নিই, কিন্তু পাশের মানুষের তিরস্কারের কারণে আমাকে সেই বাড়ি ছেড়ে যেতে হয়। কিন্তু মৃত্যুর পরও ক্লারার মা হওয়ার উন্মাদনা শেষ হয়নি, আর তুমি যদি তাকে তোমার সন্তান দিয়ে দাও তাহলেও সে তোমাকে ছেড়ে দেবে না। এদিকে লোলা এবং তার মা ক্যান্ডিলার সঙ্গে তার বাড়িতে সাহায্য করতে এলো। ঠিক তখনই ওই ফ্ল্যাটের দরজা নিজের থেকেই খুলে গেল এবং সবাই ভেতরে ঢুকে পড়লো। সেখানে ক্লারা লোলার শরীর দখল করে নিল আর লোলা বাতাসে ভেসে উঠল। এরপর শুরু হলো সেই আত্মার আসল খেলা। তার রাগ যেন আগুনের মতো সবাইকে আঘাত করতে লাগলো। এক ইঙ্গিতে সে ক্যান্ডিলা, মনোলো ও পেপেকে রাফায়েল থেকে দূরে ছুড়ে ফেলে দিল। লোলার মা রাফায়েলকে নিজের পেছনে লুকিয়ে প্রার্থনা করতে শুরু করলেন, কিন্তু ক্লারা তাকে আঘাত করলো এবং রাফায়েলের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই আম্পারো সেখানে পৌঁছে গেল। সে ক্লারাকে বলল, আমি জানি তোমার সাথে খুব খারাপ হয়েছে আর তার জন্য আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইছি। আম্পারো তাকে অনুরোধ করলো, আবার হুমকিও দিল, কিন্তু ক্লারা কোনো অবস্থাতেই আম্পারো শিশুটিকে ছাড়া রাজি ছিল না। সে কোনোভাবেই কথা শুনবে না, এটা পরিষ্কার ছিল। তাই আম্পারো সিদ্ধান্ত নিল সে নিজের সাথে সাথে এই শিশুটিকেও শেষ করে দেবে। আম্পারো যখনই কাচের টুকরাটা নিজের পেটে প্রবেশ করালো, ক্লারা সেই শিশুটির জন্য কাকুতি মিনতি শুরু করলো। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়ে মনোলো তার পরিবারকে বাঁচানোর জন্য লোলাকে নিয়ে বারান্দা থেকে নিচে লাফ দিল। এতে সে নিজে মারা গেল, কিন্তু লোলা কোনোভাবে বেঁচে গেল। আর এর সঙ্গে সঙ্গেই ক্লারার আত্মাও লোলার শরীর ছেড়ে দিল। অর্থাৎ এই আত্মা থেকে পরিবারটি মুক্তি পেলেও সেই মুক্তির মূল্য এক বাবাকে নিজের প্রাণ দিয়ে চুকাতে হলো। মনোলোর মৃত্যুর পর তার ইন্স্যুরেন্স থেকে তার পরিবার অনেক টাকা পেল। সেই টাকায় তারা ফ্ল্যাটটি ছেড়ে দিয়ে নিজেদের জীবনে একটি নতুন শুরু করার পথে বেরিয়ে পড়লো। আর এর সঙ্গে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভয়ানক মুভিতে। আল্লাহ হাফেজ।